বিয়ের 3 মাসের মাথায় জানতে পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। বাড়ি জুড়ে খুশির আমেজ, নতুন অতিথির অপেক্ষায় সবাই। মীরার যত্ন বেড়েছে কয়েক গুণ। মা পারলে ওকে চোখে হারায়, বাবাও বাইরে গেলে হাতে করে এটা ওটা নিয়ে আসে। নিয়ম করে 3 বেলা পুষ্টিকর খাবার খাওয়ানো, বিকেলের টিফিন, সন্ধ্যের হালকা নাস্তা, সব কিছু মা নিজের হাতে গুছিয়ে দিচ্ছে। নাতি হবে নাকি নাতনি হবে এ নিয়ে বাবা মায়ের মধ্যে খুনসুটি তো লেগেই রয়েছে। তবে এত আনন্দের ভেতরও আমি নীরব স্তব্ধ হয়ে গেছি যেন। প্রথম দিকে আমিও বেশ খুশি ছিলাম। বাবা হব, কি অদ্ভুত অনুভূতি। ছোট ছোট হাতগুলোকে ছুঁয়ে দেখব, সময় বাড়ার সাথে সাথে ছোট্ট বাবুটা আমায় বাবা বলে ডাকবে, কত আশা। কিন্তু কয়েকদিন আগে থেকে এসব খুশি জীবন থেকে হারিয়ে গেছে আমার। জানতে পেরেছি বাচ্চার বয়স 4 মাস। এই তো সেদিন মীরাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। বাচ্চা কেমন আছে, বাচ্চার কোনো অসুবিধে আছে কি না, এইসব চেক আপ করে দেখা প্রয়োজন ছিল। মীরার শারীরিক অবস্থাটাও জানা খুব জরুরি। ডাক্তার সাহেব নানান রকম টেস্টও করতে বলেছিলেন। এ ব্যাপারে কোনো কৃপণতা করিনি, সব কিছু পরীক্ষা করে দেখতে বলেছিলাম। হাসপাতালের বারান্দায় দুপুর কাটে আমাদের। বিকেলের দিকে কাজ শেষ হয়। কাজ শেষে মীরাকে নিয়ে নানান জায়গায় ঘুরে বেরিয়েছি। নদীর পাড়ে গিয়েছিলাম, একসাথে সূর্যাস্ত দেখেছি। সেদিন মীরাও বেশ খুশি ছিল। পরের দিন বিকেল 5টায় রিপোর্ট দেওয়ার কথা। একাই গিয়েছিলাম রিপোর্ট আনতে। সব কিছু স্বাভাবিক ছিল, বাচ্চার পজিশন, মীরার শরীরে রক্তের পরিমাণ। তবে একটা রিপোর্ট দেখে নিজেকে সামলাতে পারিনি। বাচ্চার বয়স নাকি 4 মাস, কিন্তু হাতে গোনা 3 মাস বিয়ে হয়েছে আমাদের। সেদিনের পর থেকে মীরার সাথে কথা বলা বন্ধ। সব কিছু কেমন যেন অদ্ভুত বিষাক্ত হয়ে উঠেছে। বিয়ের আগে মীরার সাথে কোনো প্রকার সম্পর্ক ছিল না। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে হয়েছে। বিয়ের পরও বেশ সুখী ছিলাম আমরা, কিন্তু সময়ের সাথে সাথে যেন সব খুশি হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। রাত 12টা বাজতে তখনও মিনিট 20 বাকি। পাশাপাশি শুয়ে আছি দুজনে, কারো মুখে কোনো কথা নেই। মীরা অবশ্য বাচ্চার বয়স সম্পর্কে কিছু জানে না। কোনো ঝগড়া ফ্যাসাদ করিনি, তবে অবহেলা করেছি। আমার অবহেলায় অভিমান করেছে মেয়েটা। মীরা, একটা কথা জানতে চাইব, সত্যি বলবে? এমন প্রশ্নে খানিকটা চমকে ওঠে মীরা। মনের মাঝে অজানা ভয় উঁকি দিয়েছে হয়তো। তবু নিজেকে সামলে নিয়ে বলে, জি বলুন। আমার আগে কি অন্য কোনো পুরুষের সঙ্গে তোমার সম্পর্ক ছিল? সত্যি বলছি, আপনি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কোনো সম্পর্ক ছিল না আমার, এখনও নেই। মিথ্যে বলো না, আমি সত্যি বলছি। আমার জীবনে আপনিই প্রথম ভালোবাসা। সত্য জানার পরে মিথ্যা শুনলে বড় হাসি পায় সকলের। আমিও এর ব্যতিক্রম নই। তাচ্ছিলের হাসি হেসে বললাম, জানো মীরা, তোমার গর্ভের সন্তানের বয়স 4 মাস। আমাদের তো বিয়েই হয়েছে 3 মাস 2 দিন। মীরা সারা শরীর ঘেমে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হয়তো দম বন্ধ হয়ে আসছে। বিছানায় পাশে রাখা পানির গ্লাসটা ওর দিকে এগিয়ে দিলাম। মীরা উঠে বসলো, কম্পিত হস্তে গ্লাসটা আঁকড়ে ধরল। এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। আমি বরাবর শান্ত স্বভাবের ছেলে, নিজের রাগের সবটুকু নিয়ন্ত্রণ করতে পারি, তাই চুপচাপ মীরাকে দেখে চলেছি। মিনিট 5 পর মীরা মুখ খুলল। বিশ্বাস করুন, বিয়ের আগে কারো সাথে কোনো সম্পর্ক ছিল না আমার। রিপোর্ট কি তাহলে মিথ্যা বলছে? তা নয়। তাহলে কি এটা অলৌকিক? না, তাও নয়। প্রচণ্ড ভয় মীরাকে আঁকড়ে ধরেছে। ভয়ের চোটে ঠোঁট কাঁপছে মেয়েটা। ওর বাহু দুটো ধরে ওকে শান্ত করার চেষ্টা করলাম। অভয় দিয়ে বললাম, ভয় পেও না, সত্যিটা বলো আমাকে। মীরার কণ্ঠ জড়িয়ে আসছে, চাইলেও কথা বলতে পারছে না। মীরা, বিশ্বাস করো আমাকে, কিচ্ছু বলবো না আমি তোমায়। আমি শুধু সত্যিটা জানতে চাই। মীরা আমাকে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বিয়ের মাসখানেক আগে বড় মামার ছেলে আমাদের বাড়িতে আসে। সেদিন বিকেলে বাড়ির সকলে বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল। বাবা কড়া হুকুম, বিয়ের 7 দিন আগে সব কেনাকাটা শেষ করতে হবে। একমাত্র মেয়ের বিয়েতে কোনো প্রকার তাড়াহুড়ো চলবে না। বাবার নির্দেশ মতো সকলেই সেদিন বেরিয়েছিল। বাড়িতে শুধু আমি আর বড় মামার ছেলে। অনেক দূরের পথ এসেছে বোধহয়। মামা ক্লান্ত ছিলেন, বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় আমি 1 গ্লাস শরবত হাতে নিয়ে তার কাছে গেলাম। এই শরবতটুকু খেয়ে নিন, ভালো লাগবে। বাহ মীরা,
তোর তো দারুণ ফুল ফুটেছে, সামনেই তো বিয়ে, এখন বিয়ের ফুল না ফুটলে হয় নাকি? আমার কাছে কথাগুলো বড্ড বিষাক্ত লেগেছিল, তাই কোনো উত্তর না দিয়ে ঘরে চলে গিয়েছিলাম। আকাশে ঘন কালো মেঘ জমেছে, দিনের উজ্জ্বল আলো সরে গিয়ে অন্ধকার হয়ে গিয়েছে ধরণী। হঠাৎ হঠাৎ মেঘের গর্জন ছড়িয়ে পড়ছে চারিদিকে, তুমুল বর্ষার শব্দে মুখরিত চারপাশ। আমি বিছানায় শুয়ে আকাশকুসুম ভেবে চলেছি। হঠাৎ দরজা লাগানো শব্দে ধ্যান ফিরে আসে আমার। বড় মামার ছেলে আমার ঘরে এসে দরজা লাগিয়ে দিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপর মীরা আর কিছু বলতে পারছে না, কান্নার শব্দ কয়েক গুণ বেড়ে গেছে। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, তুমি যা বললে সবটা কি সত্যি? বিশ্বাস করেন। তুমি কাউকে কিছু বলনি কেন? কাকে কি বলতাম আমি? মাকে বলেছিলাম, তবে মা সবার সম্মানের কথা ভেবে আমাকে চুপ থাকতে বললেন। তবুও বারবার বাবাকে বলতে চেষ্টা করেছি, কিন্তু মায়ের কড়া নজরের কারণে কিছুই বলতে পারিনি। মায়ের ভাষ্যমতে সবার সম্মান নষ্ট হবে, লোকে নানান কথা বলবে, বিয়ে ভেঙে যাবে, কত শত যুক্তি তার। ভয় নেই মীরা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি কাউকে কিছু বলবো না। ঘটনাটা সত্যি হলে তোমার প্রতি সম্মান, বিশ্বাস, ভালোবাসা সব কিছুই অটুট থাকবে। প্রত্যুত্তরে মীরা কিছুই বলল না, শক্ত করে জড়িয়ে ধরল শুধু। সপ্তাহখানিক পরের খবর, মীরার মামাতো ভাইকে কেউ খুব বাজেভাবে খুন করেছে। শরীরের বিশেষ অঙ্গগুলো কেটে কুচি কুচি করে ফেলেছে। মীরা এ ঘটনায় বিন্দুমাত্র শোকাহত হয়নি, বরং ওকে দেখলে মনে হয় তৃপ্তি পেয়েছে মেয়েটা। মামাতো ভাইকে শেষবার একবার দেখতেও চায়নি। আমার জোরাজুরিতে শেষমেশ শেষ কার্যে সামিল হলো। লাশটা কবরে রাখার সময় মনে হলো বড্ড ভুল করে ফেলেছি। শরীরের বিশেষ অংশের মতো হাত দুটোকেও কেটে কুচি কুচি করে ফেললে বোধহয় ভালো হতো। এই হাত দিয়ে না জানি মীরার কোথায় কোথায় স্পর্শ করেছে। হয়তো জানোয়ারের স্পর্শে বড্ড কষ্ট পেয়েছিল মেয়েটা। তার শাস্তিটা কিঞ্চিত অপূর্ণ রয়ে গেল।